টিচার কনসেন্ট্রেট করবে 65 জনের জন্য, আপনারা যারা সবাই এখানে শিক্ষক, এটা সম্ভব 65 জনের একটা ক্লাসরুমে? না, কনসেন্ট্রেট করা সম্ভব না। ইউ কান্ট রিলি টিচ, ইউ কান্ট কানেক্ট, আপনি কানেক্ট করতে পারেন না শিক্ষার্থীর সাথে। তো এই জায়গাগুলোতে আমাদের এখন তো সময় এসছে বদল আনার। আমরা তখন জানি, আজকে 50 বছর আগে আমরা কম জানতাম, আজকে অনেক কিছু জানি। এই যে রুম টু রিডার ন্যাপ মিলে একটা স্টাডি করে আমাদেরকে বলে দিল যে টেক্সট বুকে কী ভুল আছে, আর অনেক ভুল আছে। বাট প্রথমত কারিকুলাম ডিজাইন করতে হবে ঠিকভাবে, যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ বাকি সব কিছু কিন্তু এই কারিকুলামের সাথে কানেক্টেড। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সব কিছু করে কোনো লাভ নাই ভাই। এই যে ন্যাপ বিপিটিপি ট্রেনিং তৈরি করে, টিচার ট্রেনিং তৈরি করে, টিচার ট্রেনিং কেন তৈরি করে? কেন? আমি যে একটা টিচারকে ট্রেন করব, কিসের জন্য ট্রেন করব? কিছু একটা শেখানোর জন্য। কি শেখানোর জন্য ট্রেন করবে এটা যদি না জানি, তাহলে আমার এই ন্যাপের দরকার কি? তাহলে আমার পিটিআই এর দরকার কি? যদি আমি না জানি আমি অ্যাকচুয়ালি কি শেখানোর জন্য তাকে ট্রেন করব, তাহলে আমার প্রথম দরকার কারিকুলাম। যতক্ষণ পর্যন্ত আপনি কারিকুলাম ঠিক না করতে পারছেন, আর কোনো কিছু করে কোনো লাভ আসবে না। তো কারিকুলাম ঠিক করতে হবে, এবং কারিকুলাম একটা এভলভিং জিনিস। এখন বললে হবে না 50 বছর আগে আমাদের কারিকুলাম ভালো ছিল আজকে খারাপ। না, 50 বছর আগের কারিকুলাম আজকে খারাপ। 50 বছর আগে যেটা বেস্ট কারিকুলাম ছিল সেটা আজকে খারাপ, বিকজ এটা ইভলভিং ভাই, ইট হ্যাজ টু ইভলভ। তো কারিকুলাম ইভলভ করতে হবে, এবং কারিকুলাম যখন ইভলভ করতে হবে আমার প্রাথমিকের দরকারটা কি? এই যে টেক্সট বুকটা এখানে লেখা দ্বিতীয় শ্রেণী, আপনার সবাই এটার সাথে পরিচিত নিশ্চয়ই, আপনার টিচার দ্বিতীয় শ্রেণী। এর আগেরটা নীলটা প্রথম শ্রেণী, লাগবে না স্যার, প্রথম শ্রেণী সেম সাইজের টেক্সট বুক। ক্লাস 1-এর একটা 6 বছরের বাচ্চা এই টেক্সট বুক নিয়ে এসে ঘুরবে, এইটাতে সে ইন্টারেস্টেড হবে? এতগুলো পাতা নিয়ে সে এখনো পড়তে শিখেছে ক্লাস 1-এ, তাহলে কেন আমি এই টেক্সট বুক তাকে দিচ্ছি? আপনি টিচার হিসেবে তার প্রোগ্রেস মনিটর করবেন, বাচ্চার নিজের প্রোগ্রেস দেখার দরকার নেই, তাহলে সে মজা পাবে কোথা থেকে? হ্যাঁ, আমি না এইটা আজকে শেষ করেছি, আমি এর পরেরটা নেক্সট উইকে যাব, এটা একটা এক্সাইটমেন্ট আছে না ভাই? আমরা বুড়া বয়সে একটু এইটার এরকম এক্সাইটমেন্ট পাই না? তাহলে বাচ্চাকে কেন দেবো না? আমার কেন, মানে বেসিক ডিজাইনই তো গলত ভাই, এটা কেন হবে? আপনি 5 পাতা 10 পাতা করে একটা চ্যাপ্টার একটা টেক্সট বুক বানান না। একটা টেক্সট বুক শুড বি 10 টেক্সট বুকস। এটার ভেতরে ডিজাইন আমি বাদই দিলাম। আমি কতবার আজকে এখানে টেবিলে যারা আছেন তারা সবাই অতি পরিচিত, আমি এনসিটিপিকে কত নিন্দা জানাই, কত নেতিবাচক ভাষায় আমি এনসিটিভি নিয়ে কথা বলি, এটা ওনারা জানেন। আমি এখন আজকে এখানে মিডিয়া ক্যামেরা আছে, এটার আমি ওই ভাষা ব্যবহার করব না। এই ভাষা ব্যবহার করার মূল কারণ হলো যে এনসিটিভির কোনো আর্লি লার্নিং এক্সপার্টিস নাই। আমার প্রাথমিকের দরকারই ভাই আর্লি লার্নিং এক্সপার্টিস, অন্য কোনো কিছু আমার দরকার নাই। রকেট সায়েন্স শিখাইতে আসিনি আমি প্রাথমিক বিদ্যালয়, ফাউন্ডেশনাল লার্নিং দিতে এসেছি, বেসিক ভাষা শিক্ষা দিতে এসেছি, বেসিক নিউমারেসি শিক্ষা দিতে এসেছি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, বেসিক ভাষা শিক্ষার জন্য কি লাগে, যেমন আজকে ওনারা জানালেন না যে একটা সায়েন্স আছে, পেডাগজি ইজ অ্যাকচুয়ালি এ সায়েন্স। এটা র্যান্ডম আলোচনা না, হ্যাঁ এখনো এটা ইনএক্সাক্ট সায়েন্স, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো এক্সাক্ট সায়েন্স এখনো হয়নি, তবে কাজ চলছে। তো অলরেডি এটা অনেক ডেভেলপড সায়েন্স। সো আমরা জানি কোনটার পর কোনটা স্ট্রাকচারালি কি আর কিসের পর কি আসলে শিক্ষাটা আরো ভালোভাবে হয়। আমরা সেটা ব্যবহার করি না ভাই, আমরা তো সেটা ব্যবহার করি না। তাহলে এখন সময় এসেছে সেগুলো ব্যবহার করা। কিন্ডারগার্টেনে আমি কি শেখাবো, ক্লাস 1-এ কি শেখাবো, 2-তে কি শেখাবো, 3-তে 4-এ 5-এ সব ভিন্ন হবে। এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে কথা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা শেখাই 4টা জিনিস: শুনে বোঝা, বলা, পড়তে পারা, মানে বলে শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা, লিখে বোঝানো, 4টা। আপনার ক্লাস 1-এ সবচেয়ে বড় কম্পোনেন্ট হবে শুনে বোঝা। ক্লাস 2-তে যে বলে বোঝানোর কম্পোনেন্ট আরো বেশি বড় হবে। 3-তে যে ভালোভাবে পড়তে পারছেন ওই কম্পোনেন্ট আরো বেশি আপনার ফোর্স দিতে হবে। 4-5-এ যে আস্তে আস্তে লিখে বোঝানো কম্পোনেন্টে আপনার ইন্টেন্সিটিটা বাড়বে। এটা যখন আমি আপনাদেরকে বললাম, আপনার কাছে মনে হলো না কমন সেন্স? কমন সেন্স তো, তাহলে আমার কারিকুলাম কেন এইভাবে সাজানো না? আমার কারিকুলাম কেন এইভাবে সাজানো না? কমন সেন্স হবে, এটা তো সায়েন্সের দরকার নাই। আমি বললাম, আপনারা মেনে নিলেন। এখানে একজন আমার সাথে দ্বিমত পোষণ করেছেন? করেন নাই ভাই। তাইলে আমার কারিকুলাম ডিজাইন এটা নাই কেন? নিউমারেসি, যেমন এই যে হাফিজ সাহেব বললেন যে কোনো মানে বাবা মা হিসেবে তো 2-1 সময় আমার বাচ্চাদের পড়াই না। আপনারা তো শিক্ষক, বাট যারা শিক্ষক না, বাবা মা হিসেবে বাচ্চাদের পড়ায় না, তারাও কিন্তু কমন সেন্স ভাই, যোগটা আগে শেখায়, বিয়োগটা পরে শেখায়। মানে এটা হচ্ছে অটোমেটিক। কেন? বিকজ সবার কাছে এইটাই ন্যাচুরাল মনে হয়।
আপনি আগে যদি ডিভিশন শিখাইতে যান, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন কোনো কিছু না শিখে আগে যদি ডিভিশন শিখাতে যান, ইনসাইটফুলি আপনার বাচ্চা বুঝবে না তো ভাই। ওয়ান বিল্ডস অন দি আদার। কারণ ডিভিশন শেখার আগে তার মাল্টিপ্লিকেশন সম্বন্ধে জানতে হবে, ডিভিশন করতে হইলে প্লাস মাইনাস তার জানতে হবে, তাছাড়া সে করতে পারবে না। তো এভরিথিং বিল্ডস আপ। তো এই বিল্ড আপটা আমাদের কারিকুলাম ডিজাইনের মধ্যে নাই। একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে যেখানে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না, নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো, বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা। আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না। চরিত্র নৈতিকতার কোনো স্পর্শ সে আধুনিক শিক্ষায় থাকলো না। ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো, শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে চলে গিয়েছে। ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি, আমাদের জাতির সেই আশা আকাঙ্ক্ষা, আমাদের নতুন বাংলাদেশ যেটার স্বপ্ন আমরা দেখছি, আমাদের সোনার ছেলের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল, সে ঋণ কিন্তু শোধ করা যাবে না। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি, এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কোথা। জাতি এতকাল এক এক সময় এক এক অপশাসন, স্বৈর শাসন, সেকুলার এবং নাস্তিক্যবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তছনছ হয়ে গেছে। ফলে আমরা আজকে এই দাবি করতে চাই, ওই দাবি করতে চাই, এটা করতে হবে, কিন্তু আসলে কোনো জায়গায় একটা জায়গায় মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না। কারণ আমাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে, এক এক সময় এক এক সরকার আসেন, নতুন করে দর্শন দেন, শিক্ষা কমিশন গঠন করেন। এখন সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে, চরিত্র নৈতিকতা ধ্বংস করেছে, মূল্যবোধ ধ্বংস করেছে। আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য সে পাঠ্যপুস্তক থেকে ইসলাম এবং ইসলামী আকীদা সংক্রান্ত সবকিছুকে তুলে দিয়ে নাস্তিক্যবাদী, বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিং এর নামে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে। এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা, ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো, শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে চলে গিয়েছে। ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি, আমাদের জাতির সেই আশা আকাঙ্ক্ষা, আমাদের নতুন বাংলাদেশ যেটার স্বপ্ন আমরা দেখছি, আমাদের সোনার ছেলের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল, সে ঋণ কিন্তু শোধ করা যাবে না। সেজন্য আমরা মনে করি যে মনে রাখতে হবে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো। ব্রিটিশ ভারত তারা যে শিক্ষা ব্যবস্থা রচনা করেছিল, তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি গঠন, দেশ গঠন, চরিত্র গঠন, এই উদ্দেশ্য তাদের ছিল না। তারা মনে করেছিল শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে তারা শাসন করবে। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার শিক্ষা পাঠ্যপুস্তকে, কারিকুলামে, সিলেবাসে এমনভাবে তারা সাজিয়েছিল যে এক ঝাঁক কেরানি তৈরি হবে এবং সেখানে একমুখী সমস্ত কিছুর মূল্যবোধ, সংখ্যাগরিষ্ঠ মানুষের আকীদা, ইসলামী মূল্যবোধকে তার মধ্যে ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকেও তারা বিভক্ত করে ফেললো। একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে যেখানে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না, নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো, বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা। আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না। চরিত্র নৈতিকতার কোনো স্পর্শ সে আধুনিক শিক্ষায় থাকলো না। একদিকে সৃষ্টি হলো মিস্টার, একদিকে সৃষ্টি হলো মৌলবী। জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একই পরিবারে, একই সমাজে দেশ, জাতি, দর্শন সম্পর্কে মারাত্মক চিন্তার বিভক্তি সৃষ্টি করে ব্রিটিশ এখানে আমাদেরকে দীর্ঘকালের শাসনের স্বপ্ন তারা দেখেছিল। কিন্তু আমাদের শহীদ আব্দুল মালেক শিক্ষার এই বৈষম্য, জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র সম্পর্কে তিনি বলেছিলেন, আমাদের শিক্ষা হবে একমুখী শিক্ষা। আমরা মুসলিম, আমাদের জাতিসত্তা,
আমাদের ঈমান, আমাদের মূল্যবোধ দিয়ে আমরা যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, আমরা কবি হব, সাহিত্যিক হব, আমরা আলেম হব, যা কিছুই হব, প্রত্যেকের মধ্যে ইসলামের মূল্যবোধের বেসিক চিন্তা থাকবে। ডাক্তার হবে মুসলিম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে মুসলিম ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক অধ্যাপক হবে তারা মুসলিম সাহিত্যিক কবি অধ্যাপক হবে, যার বেসিক একটা পর্যায় পর্যন্ত ইসলামের বেসিক জ্ঞান তার থাকবে। তারপরে জ্ঞান বিজ্ঞান শিক্ষার সকল শাখায় সে বিশেষত্ব সে অর্জন করবে। কিন্তু শিক্ষাকে এইভাবে পৃথক করে আমাদের জাতিকে, দৃষ্টিভঙ্গিকে পৃথক করে বলা হয়েছে। আর রাজনীতির অঙ্গনে বিদেশি আধিপত্যবাদের যে থাবা চলছে, তাতে একদিকে শিক্ষার এই এলোমেলো অবস্থা আর রাজনীতির এই এলোমেলো অবস্থা মিলে আমাদের জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমি সংক্ষেপে বলবো যে আদর্শ শিক্ষক ফেডারেশন শুধু নিজেদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন সোচ্চার থাকবেন, সাথে সাথে এই দেশ এবং জাতির নষ্ট হয়ে যাওয়া ক্ষতবিক্ষত শিক্ষা ব্যবস্থার কোন জায়গায় আলাদা মলম লাগানো, তালিপটি লাগানোর কথা নয়। গোটা ব্যবস্থাকে ভেঙে, এই সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা গড়ার জন্য গোটা শিক্ষক সমাজকে আন্দোলনে এগিয়ে আসতে হবে। তা না হলে আপনি চিন্তা করতে পারেন, বিশ্ববিদ্যালয়ের টিচারদের নৈতিকতা নাই, চরিত্র নাই, তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে, তাদের চরিত্রহীনতার জন্য চাকরি সাসপেন্ড হয়। ঠিক তেমনি স্কুলেও শিক্ষকদের যখন চরিত্র নেই, তো তারা ছাত্র ছাত্রীদেরকে কি চরিত্র গঠনে নসিহত তারা করবে? ফলে আপনি আজকে একটা জায়গায় মেরামত করতে যাবেন, কিন্তু আরেকটা জায়গা নষ্ট হয়ে যাবে। এর মূল কারণ হলো এই দেশ, এই জাতি, এই সভ্যতা, এই যে আদর্শের ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি, এই আদর্শ, এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এবং সমাজের রাষ্ট্রপতি থেকে, সংসদ থেকে, সংবিধান থেকে শুরু করে একেবারে অধস্তন পর্যন্ত যদি ইসলামী মূল্যবোধের আলোকে আমরা একটি নতুন সমাজ গড়তে পারি, সেই সমাজের শিক্ষা, সেই সমাজের অর্থনীতি, সেই সমাজের রাষ্ট্র ব্যবস্থা, সেই সমাজের সমস্ত দিক এবং বিভাগ এমন একটি আদর্শ উপরে দাঁড়িয়ে যাবে, তখন আর অনৈতিকতা, চরিত্রহীনতা থাকবে না। তখন শিক্ষার মধ্যে ওই যে একজন কবি শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার একটা সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা। যে শিক্ষার মধ্যে চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, আল্লাহ ভীতি থাকে না, সেই শিক্ষা যতই আধুনিক শিক্ষায় তারা চন্দ্র বিজয় করুক, সৌরজগৎ আবিষ্কার করুক, কিন্তু তার চরিত্র যদি সংশোধন না হয়, তো সেই শিক্ষা দিয়ে জাতি কখনো সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। আদর্শ শিক্ষক ফেডারেশনের কাছে আমার তাই আবেদন থাকবে, আসুন আমরা আমাদের শিক্ষার সমস্যা নিয়ে বলবো, আমাদের দাবি দাওয়া নিয়ে বলবো, কিন্তু জাতিগতভাবে আমরা এই ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি নতুন ইসলামের মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশে গড়ার জন্য একটি আন্দোলনের প্রতিষ্ঠান হিসেবে আদর্শ শিক্ষক ফেডারেশন হিসেবে গড়ে তুলবো। এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি পরে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে, সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। সদ্য খবর বেরিয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেই বলতেছেন যে 24 সালে এসে মেয়েদের বোরখা পরার দরকার কি? আমরা অবিলম্বে এই শিল্পকলা একাডেমির পরিচালকের অপসারণ চাই। কেন এই কথা সে বলল? সংশ্লিষ্ট উপদেষ্টাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি। তেমনি প্রশাসনে, জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায়, এদেরকে শনাক্ত করতে হবে, চিনতে হবে। তা না হলে আবার প্রয়োজনে এই দালাল ছাত্র সমাজ আবার রাজপথে নেমে এটাকে প্রতিহত করবে। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।